আজ তোমাদের ওয়েবসাইট ডিজাইনের 14 নম্বর ক্লাস। গত ক্লাসে আমরা দেখেছিলাম ফ্রন্ট অসামের ব্যবহার, কিভাবে ফ্রন্ট অসাম আমরা ব্যবহার করতে পারি। আজকে আমরা যে বিষয়গুলো দেখব সেটা হচ্ছে ওয়েবসাইটের লেআউট এর ব্যবহার, ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে দেখাচ্ছে এইচটিএমএল কোড এবং স্টাইলিংয়ের সিস্টেম, তারপরে এন্টিটিসের ব্যবহার, এগুলো আমরা দেখব। তোমাদের এই এইচটিএমএল অ্যাকচুয়ালি বেশি ক্লাস হবে না। এইচটিএমএল তোমাদের এই আজকে যে ক্লাস নিচ্ছি এই ক্লাসের পরে আর দুইটা টার্ম আছে, সেটা হচ্ছে ফর্ম আছে, এইচটিএমএল ফর্ম আর এইচটিএমএল মাল্টিমিডিয়া। এই দুটো টপিক আলোচনা করলে তোমাদের এইচটিএমএল শেষ হয়ে যাবে এবং তোমরা এইচটিএমএল আরও শিখবা সিএসএস শিখতে গিয়ে। সেখানে দেখা যাচ্ছে যে কিছু বিষয় আসবে, তোমার মেইন বিষয়গুলো অ্যাকচুয়ালি এইগুলো আর কি। এইচটিএমএলটা বেশি হয় না ক্লাস, এইচটিএমএল দেখাচ্ছে তেমন কিছু নেই। হ্যাঁ, মেইনলি তোমার সিএসএসে গিয়ে অনেক কিছু শেখার আছে, জানার আছে, এই হলো বিষয়। তখন অনেক মজা পাবা করে, কারণ সিএসএস এর মাধ্যমে সব ডিজাইন করা হয়ে থাকে, সৌন্দর্য বর্ধন করা হয়ে থাকে ওয়েবসাইটের। আচ্ছা, তো আজকে অ্যাকচুয়ালি প্রথমে তোমাদের একটু মানে যেগুলো দেখিয়ে দিব সেটা হচ্ছে যে এইচটিএমএল লেআউট। এগুলো হচ্ছে জাস্ট থিওরিটিক্যাল। তোমরা যে ট্যাগগুলো শিখেছো, এইচটিএমএল ট্যাগগুলো শিখেছো, বিষয়গুলো শিখেছো, অ্যাকচুয়ালি কীভাবে উপস্থাপন করলে স্ট্যান্ডার্ড হবে, একবার আদর্শ হবে, হ্যাঁ, এবং ইউজার ফ্রেন্ডলি হবে, এ তোমাকে জানতে হবে। প্রপারলি শিখলে স্মার্টলি কাজ করতে পারবা ক্লায়েন্টের। আচ্ছা, তো এইচটিএমএল লেআউট, তারপরে এইচটিএমএল সিমেন্টিক এলিমেন্ট সম্পর্কে, এইচটিএমএল স্টাইল অ্যান্ড কোডিং গাইড, আর এইচটিএমএল এন্টিটিস। একটা দেখিয়ে দিব ইমোজিস, এইচটিএমএল ইমোজিস। তো জানো ইমোজি ব্যবহার করো তোমরা এমনিতেই হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, হ্যাঁ, বিভিন্ন ক্ষেত্রে ইমোজি ব্যবহার করো তোমরা। ইমোজি হচ্ছে যে বিভিন্ন ধরনের হাসির একটা হচ্ছে যে চেহারা, মানে হাসলে মানুষ কেমন একটা মুখের ফেস থাকে, কাঁদলে কেমন হয়, হ্যাঁ, এরকম বিভিন্ন ক্ষেত্রে যে একটা সাইন দেখায়, এটাকে বলা হয় ইমোজিস। আচ্ছা, আমরা শুরু করে দেখি। সেটা হচ্ছে যে এইচটিএমএল লেআউট এলিমেন্টস অ্যান্ড টেকনিক্স। আচ্ছা, এখন তোদের বলি যে আমরা যখন ওয়েবসাইট ডিজাইন করব তখন আমাদের লক্ষ্য রাখতে হবে যে ওয়েবসাইট লেআউটগুলো থাকবে। লেআউটটা হচ্ছে যে বিভিন্ন অংশে ভাগ করা অংশ। ওয়েবসাইটের একটা সিম্পলি প্লেন একটা পেজ হবে না, তোমার দেখো যে ওয়েবসাইটে কি বিভিন্ন অংশে ভাগ করা থাকে। হ্যাঁ, যেমন ধরো যে ওয়েবসাইটে আমরা দেখি যে হেডার থাকে, সবচেয়ে উপরের অংশ থাকে, তার ফুটার থাকে, তারপর হচ্ছে নেভিগেশন বার বা মেনু বার থাকে, যেখানে আমরা ক্লিক করে করে দেখতে পারি ওয়েবসাইটে বিভিন্ন কন্টেন্টগুলো। ওয়েবসাইটের সেকশন থাকে, আর্টিকেল থাকে এবং ডান সাইড বার থাকে, তাদের ডানে বা বামে সাইড বার থাকে। তো এইগুলো কোডিংয়ের সময় কীভাবে করবে, তো কোডিংয়ের সময় যখন হেডার অংশ কাজ করবে তখন হেডার নামে যে ট্যাগ আছে, ট্যাগের মধ্যে তোমার কাজ করতে হবে। এটা হচ্ছে বেশি ভালো আর কি। হ্যাঁ, হেডার ট্যাগের মধ্যে কাজ করতে হবে এটা। আর তুমি হেডার যে অংশটা আছে পুরোটা হেডার ট্যাগের মধ্যে নিয়ে কাজ করলে ঠিক আছে। তারপর যখন মেনু বার আসবে, অর্থাৎ ওয়েবসাইটে যখন নেভিগেশন বার মেনু বার তখন দেখাচ্ছে নেভিগেশন বারের মধ্যে কাজ করলে। যখন সেকশন, অর্থাৎ সেকশন মানে হচ্ছে যে কোনো একটা ডকুমেন্টের একটা অংশ যখন কাজ করতে হবে সেকশন ব্যবহার করতে হবে। আর্টিকেলটা হচ্ছে যখন পুরোপুরি একটা কন্টেন্ট থাকবে, ডিফেন্স একটা কন্টেন্ট, স্বাধীন একটা কন্টেন্ট, কারো কোনো অংশ না, সেটা আর্টিকেল ব্যবহার করতে হয়। যেমন তুমি সাইড বার নিয়ে কাজ করো, সাইড বার অ্যাসাইড নামে তোমাকে ট্যাগ ব্যবহার করতে হবে, সাইড বার ট্যাগ। ফুটারের ক্ষেত্রে ফুটার ব্যবহার করতে হবে, কোন ডকুমেন্টের নিচের অংশ তুমি ফুটারের মধ্যে উল্লেখ করতে পারো। এই হলো বিষয়। তো এগুলো আমরা দেখবো। তো এই সাথে এগুলো এই লেআউটগুলো কীভাবে করা হয়ে থাকে, এই যে আমি বিভিন্ন অংশে ভাগ করতেছি একটা ওয়েবসাইটকে, ওয়েবসাইটের বিভিন্ন অংশগুলো আছে, হেডার, ন্যাব, প্রতিটি সেকশন, আর্টিকেল বা ফুটার এবং সাইড বার। এটা করে থেকে আমরা ফ্রেমওয়ার্কের মাধ্যমে, সেটা সিএসএস এর মাধ্যমে করতে হবে। সিএসএস ফ্রেমওয়ার্ক যেমন টুইটার বুটস্ট্র্যাপ, এ তোমাদের শেখাবো। হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং। তারপর তোমার হচ্ছে যে সিএসএস ফ্লট প্রপার্টি, আমি যে সাজাচ্ছি ডানে বামে
ধরো ডান দিকে একটা দিব, বাম দিকে একটা সাজাবো, এটাকে প্লট প্রপার্টির মাধ্যমে সাজাতে পারি। আর হচ্ছে ফ্লেক্স বক্স, সিএসএস এগুলো শিখিয়ে দেবে। ফ্লেক্স বক্সের মাধ্যমে এভাবে আমি এই এলিমেন্টগুলো সাজাতে পারি। আর সিএসএস গ্রিডের মাধ্যমে, হ্যাঁ, তো বিভিন্ন গ্রিড বা 12 কলামের গ্রিডগুলো ব্যবহার করা হয়ে থাকে, এই গ্রিডগুলো ব্যবহার করে সাজাতে পারি। তো আমরা যখন সিএসএস শিখবো তখন এগুলো দেখবো, বুঝতে পারলে কি? এই হলো বিষয়। তো সিএসএস ফ্রেমওয়ার্ক যেমন আছে, বুটস্ট্র্যাপ দেখতে পাচ্ছ আছে, W3 সিএসএস আছে, এরকম অনেক ফ্রেমওয়ার্ক আছে, ফাউন্ডেশন আছে। তো সবচেয়ে জনপ্রিয় হচ্ছে বুটস্ট্র্যাপ, এটা তোমাকে দেখিয়ে দিব। আর এগুলো প্রচুর কাজ পাওয়া যায় বুটস্ট্র্যাপের উপরে। তো যেহেতু আমরা সিএসএস এগুলো আলোচনা করবো ডিরেক্টলি, এখন জাস্ট ধারণা দিলাম লেআউট সম্পর্কে। এর সাথে সিমেন্টিক সম্পর্কে, এইচটিএমএল সিমেন্টিক এলিমেন্টটা কি? এখন দেখো, সিমেন্টিক এলিমেন্টস মানে হচ্ছে যে এলিমেন্টের একটা মিনিং আছে, অর্থ আছে। যেমন ধরো আমরা কি ব্যবহার করছি, ট্যাগ, ডিপ ব্যবহার করেছি, কিন্তু আমরা ট্যাগ হিসেবে ডিপের কি কোনো অর্থ আছে? ওইরকম কিন্তু অর্থ বহন করে না এটা। যদি ডিভিশন এই সংক্ষিপ্ত রূপ ডিপ ব্যবহার করতেছি, বা স্প্যান, এই কিন্তু স্প্যানের তেমন কোনো অর্থ নেই। বাট আমরা যখন ফর্মের কাজ করব তখন ফর্ম ব্যবহার করব। তো টেবিলের কাজ তোমাকে দেখিয়েছি, তখন টেবিলের ভিতরে টেবিল তৈরি করতে হয়, টেবিল ট্যাগের ভিতরে। হ্যাঁ, এরকম দেখাচ্ছে যে টেবিলে একটা অর্থ বহন করতেছে। এখানে দেখো এই এলিমেন্টগুলো দেওয়া আছে যেগুলো ইংলিশটা অর্থ বহন করে, একে সিমেন্টিক এলিমেন্ট বলা হয়। বুঝতে পারলে কি? যেমন ধরো এখানে লেখা আছে আর্টিকেল। আর্টিকেলটা কি হবে? তোমার যেখানে, এখানে একটি ব্যাখ্যা দেখি, তোমাকে দেখাই যে সেকশনটা একটা হচ্ছে যে নির্দিষ্ট অংশ। যখন কোনো একটা, আমি এখানে ধরো এই যে দেখতে পাচ্ছ, আমি এটাই কপি করি, লেখার দরকার নেই, জাস্ট এটা বুঝলেই হবে তোমাদের। মানে এটাকে তোমাকে মুখস্থ করতে হবে না, কি জানতে হবে না, ঠিক আছে? জাস্ট তোমাকে বুঝলে হবে যে এখানে সেকশনটা কোন ক্ষেত্রে ব্যবহার করবো আমি। এখানে দেখতে পাচ্ছ লিস্ট দেওয়া আছে একটা, এই যে লিস্ট দেওয়া আছে, হ্যাঁ, এই যে ট্যাগগুলো, এই ট্যাগগুলো অ্যাকচুয়ালি বিভিন্ন লেআউটে বিভক্ত করার জন্য ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে? এই যে তুমি লেআউট দেখতে পাচ্ছ এখানে, এই যে লেআউট বিভিন্ন অংশে ভাগ করার জন্য এইগুলো ব্যবহার করা হয়ে থাকে, জেনারেলি এগুলো ব্যবহার করা হয়ে থাকে। তুমি কোন ক্ষেত্রে আর্টিকেল ব্যবহার করবে, কোথায় তুমি অ্যাসাইড ব্যবহার করবে, কোথায় তুমি ফিগ ক্যাপশন মানে ফিগার ক্যাপশন ব্যবহার করবে, কোথায় হেডার, কোথায় ফুটার ব্যবহার করবে, ঠিক আছে? কোথায় সেকশন ব্যবহার করবে, কোথায় ম্যাপ ব্যবহার করবে, এগুলো তোমাকে জানতে হবে জাস্ট। চলো উদাহরণ দ্বারা এখানে দেখি যে কোথায় এটা কোনটা ব্যবহার করবো, ঠিক আছে? আমরা প্রথম থেকে কি হলো সেকশন, যে এইচটিএমএল সেকশন, সেকশনটা কোন ক্ষেত্রে ব্যবহার করব? যখন একটা ডকুমেন্টের একটা লিস্টে অংশ হবে সেক্ষেত্রে সেকশন। আমাদের সেকশন মানে কি? একটা পোর্শন, একটা পার্ট, একটা অংশ, সেক্ষেত্রে আমরা সাধারণত সেকশন ব্যবহার করব। যেমন আমরা এটা কপি করে দেখাই তোমাকে ডিরেক্টলি, ওখানে যে পেস্ট করে দিই, আমাদের রিয়েল প্রজেক্টে গিয়ে দেখি, কপি করলাম আমি, কপি করছি কারণ তোমাদের এখানে মুখস্থ করা কিছু নয়, এখানে জাস্ট বুঝলেই হবে। আচ্ছা, আগের ক্লাসে এগুলো দরকার নেই, এগুলো আচ্ছা গত ক্লাসে আমরা করেছিলাম এগুলো, এই যে ইমোজি, মানে ফ্রন্ট আসাম ব্যবহার করেছিলাম। আচ্ছা, এখানে আমরা দিয়ে দিই এটা, আচ্ছা এখন দেখো সিরিজটা দিলাম, হ্যাঁ, এখানে দেখো পুরো একটা কিন্তু আর্টিকেল, এই পুরোটা একটা আর্টিকেল। এটা কি সম্পর্কে? WWF মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফাউন্ড, এটা অর্থ ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফাউন্ড। তাহলে এই যে একটা আর্টিকেল, এইটা একটা অংশ, আর এইটা কিন্তু একটা অংশ, দুইটা অংশ। এখানে প্রথমটা বলেছে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফাউন্ড সম্পর্কে বলেছে এখানে জাস্ট, হ্যাঁ, যে কত সালে প্রতিষ্ঠিত, কী ধরনের প্রতিষ্ঠান তাই বলেছে। এবং এখানে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফাউন্ড পান্ডা সিম্বল সম্পর্কে বলেছে এখানে, মানে এই আর্টিকেলের একটা অংশ এটা। তাহলে এটা একটা সেকশনের মধ্যে নিতে পারি আমরা, ঠিক আছে? এইটা একটা সেকশনের মধ্যে আমরা নিতে পারি। বুঝতে পারলে কি? যে দুটো আর্টিকেল যে একই সম্পর্কে যেহেতু, এবং দুইটা হচ্ছে কি একই সম্পর্কিত, এই জন্য দেখা যাচ্ছে দুটো সেকশনের মধ্যে নিয়েছি, হ্যাঁ।
এটা একটা বিষয় বোঝাচ্ছে, এটা একটা বিষয় হচ্ছে, কিন্তু বিষয়টা হচ্ছে একই রকম। তো এরকম একটা কোনো একটা যদি আর্টিকেলের কোনো একটা বিষয়ের সম্পর্কে যদি একাধিক অংশ থাকে, তখন সে সেকশনে নিতে পারে। যেন এখানে সেকশন থেকে ভাগ করছে, এই যে একটা সেকশন, একটা সেকশন, এলিভেশন, ঠিক আছে। আমি এটা রান করলাম, জাস্ট তোকে বুঝে নিতে হবে যে কোথায় এটা ব্যবহার করবো, দ্যাটস এনাফ। এলিভেশন, এটা দুইটা সেকশন এখানে দেখতে পেলাম। এইটা একটা ওয়ার্ল্ড ওয়াইড, এটা একটা সেকশন, এইটা একটা সেকশন, এলিভেশন। এর পরেরটা দেখি আমরা। আর্টিকেলটা কোথায় ব্যবহার করবো? আর্টিকেলটা ব্যবহার করতে হবে তোমাকে, আর্টিকেল এলিমেন্ট স্পেসিফাইস ইন্ডিপেন্ডেন্ট সেলফ কন্টেন্ট এলিমেন্ট। তো এখানে দেখা যাচ্ছে যে যদি একটা নির্দিষ্ট স্পেসিফিক, মানে এখানে কি দেখলাম আমরা, যে স্পেসিফিক ক্ষেত্রে আমরা ব্যবহার করতেছি এখানে সেকশন, অর্থাৎ আমার একটা যদি কন্টেন্টের বিভিন্ন অংশ থাকে তাহলে সেকশন ব্যবহার করতেছি। বাট যদি কন্টেন্টে একই সম্পূর্ণ ভিন্ন ভিন্ন কন্টেন্ট হয়, মানে এখানে এটা ভিন্ন ভিন্ন কন্টেন্ট আর কি, মানে এক সম্পর্কিত না, ভিন্ন ভিন্ন বিষয় সম্পর্কে। যেমন ধরেন এখানে উদাহরণ দেওয়া আছে, কি দেখতে পাচ্ছেন এখানে, যে যেমন আমরা দেখাচ্ছে ফোরাম পোস্টের ক্ষেত্রে ব্যবহার করি, ব্লগ পোস্টের ক্ষেত্রে ব্যবহার করি, হ্যাঁ, নিউজ পেপার আর্টিকেলের ক্ষেত্রে ব্যবহার করি, এসব ক্ষেত্রে ব্যবহার করি আমরা। যেমন এখানে ধরুন আমি এখানে কপি করলাম, জাস্ট এটা এই কন্টেন্টটা একটু বুঝিয়ে দিই আপনাদের। এখানে গিয়ে আমি এটা দিলাম, এটা দিয়ে আমি ট্যাব চাপলাম, ট্যাব চেপে সামনের দিকে সমান করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখন দেখো এখানে তিনটা আর্টিকেল আছে, কি সম্পর্কে? এখানে তিনটে ভিন্ন ভিন্ন বিষয়। একটা হচ্ছে কি, যে গুগল ক্রোম একটা ব্রাউজার, তার সম্পর্কে এখানে একটা আর্টিকেলের মধ্যে নিয়েছি। মজিলা ফায়ারফক্স আলাদা একটা ব্রাউজার, এর সাথে সম্পর্ক নাই, এটা একটা আর্টিকেলের মধ্যে নিয়েছি। আবার মাইক্রোসফট এজ একটা ব্রাউজার, এটা আলাদা মধ্যে নিয়েছি। অর্থাৎ এই তিনটা কন্টেন্ট আলাদা আলাদা কন্টেন্ট, স্বাধীন কন্টেন্ট, ঠিক আছে। এর সাথে এর সম্পর্ক নাই, এর সাথে এর সম্পর্ক নাই, এই জন্য এক্ষেত্রে আর্টিকেল ব্যবহার করলাম। উপরের কন্টেন্টটা কি ছিল এখানে? সেকশন কেন ব্যবহার করলাম? কারণ এই দুইটা কন্টেন্ট একই বিষয় সম্পর্কে, WWF সম্পর্কে এই দুইটা কন্টেন্টই, বাট এই কন্টেন্টের একটা অংশ হচ্ছে এই কন্টেন্ট, এই জন্য আমরা এখানে সেকশন ব্যবহার করলাম। এই একটা সেকশন, একটা সেকশন। বাট এখানে দেখো, এখানে গুগল ক্রোম সম্পর্কে একটা বিষয় বোঝাচ্ছে, এটা আলাদা দেখাচ্ছে মোজিলা ফায়ারফক্স একটা ব্রাউজার সম্পর্কে বলছে। এসব ইন্ডিপেন্ডেন্ট কন্টেন্টের ক্ষেত্রে, হ্যাঁ, স্বাধীন কন্টেন্ট, অর্থাৎ তার সম্পর্ক নাই, নিজস্ব একাই একশো, ঠিক আছে, সেক্ষেত্রে এখানে আর্টিকেল ব্যবহার করতে হবে। বুঝা গেল কি? এই হলো বিষয়। তোমাকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি কোনটা কোন ক্ষেত্রে ব্যবহার। যেমন এখানে গুগল ক্রোম বললাম, এটা মোজিলা ফায়ারফক্স, এখানে মাইক্রোসফট এজ। আচ্ছা, তাহলে আমরা এখানে গিয়ে দেখলাম যে সেকশন কোন ক্ষেত্রে ব্যবহার করব, যেটা হচ্ছে যখন একটা অংশ থাকবে, অর্থাৎ একই রকম একটা আর্টিকেলের দুই রকম অংশ থাকবে, ঠিক আছে। মানে একটা বড় কন্টেন্টের যদি একাধিক অংশ থাকে, পার্ট থাকে, তাহলে সেখানে সেকশন ব্যবহার করব। আর্টিকেল দেখলাম যেখানে কি, যেখানে দেখাচ্ছি আমরা ভিন্ন ভিন্ন কন্টেন্ট থাকবে, একটা কন্টেন্টের সাথে একটা সম্পর্ক থাকবে না, একাই পুরো একটা কন্টেন্ট। যেমন এখানে গুগল ক্রোম একটা কন্টেন্ট, মোজিলা ফায়ারফক্সের কন্টেন্ট, এই যে একটা আলাদা একটা কন্টেন্ট, এই ক্ষেত্রে আর্টিকেল ব্যবহার করবো, দেখলাম। আচ্ছা, এরপর আমরা দেখি আরো কিছু সিমেট্রিক্স আর্টিকেলের পরে। আচ্ছা, আর্টিকেল দেখলাম আমরা, এবার থেকে হেড এলিমেন্ট। হেড কোন ক্ষেত্রে ব্যবহার করবে? হেড মানে মনে করো যে একটা আর্টিকেলের জন্য এখানে দেওয়া আছে, আমি এটা নিয়ে যাই, আমি হাতে লিখছি না কারণ তোমাদের বুঝিয়ে দিচ্ছি, এখানে এখানে তেমন কিছু নেই, হ্যাঁ, জাস্ট বুঝতে হবে তোমাকে থিওরিটিক্যাল। কারণ আমরা যখন ওয়েবসাইট ডিজাইন করব, তাহলে এগুলো কিন্তু ব্যবহার করবো ডিরেক্টলি। ওয়েব ডিজাইনের সময় আমরা এগুলো ব্যবহার করবো, অর্থাৎ ওয়েবসাইট লেআউটকে ভাগ করবো বিভিন্ন অংশে, হ্যাঁ, কোথাও আমি সেকশন ব্যবহার করব, কোথাও আমরা আর্টিকেল ব্যবহার করব, এল বিষয়। তো কোথায় ব্যবহার করে জানতে হবে তোমাকে, এটাকে সিমেট্রিক বলা হয়। এটা পেস্ট করে দিলাম। এখন দেখো এটা আর্টিকেলের মধ্যে দিয়েছি, দিয়ে এখন দেখছি একটা আর্টিকেলের হেড থাকতে পারে। হেড মানে হচ্ছে যে মানে মাথার অংশ, ঠিক আছে। একটা
যেমন একটা চিঠির কি থাকে মনে করো, চিঠির প্রথমে থাকে, তাকে আহ, আহ, করা হয়ে থাকে, মানে সংবর্ধনা করা হয়ে থাকে, হ্যাঁ, যে ডিয়ার স্যার, ডিয়ার ম্যাডাম, এটা একটা অংশ। তারপর বডি অফ দ্য লেটার, লেটারে একটা বডি থাকে, আবার লাস্টে কি থাকে, লাস্টে শেষ করা হয়ে থাকে, হ্যাঁ, ইয়োর সিনসিয়ারলি, ঠিক আছে, আপনার বিশ্বস্ত, আপনার প্রিয়, এরকম কিছু, হ্যাঁ, লেখা থাকে। তো এরকম দেখা যাচ্ছে একটা আর্টিকেলের ক্ষেত্রে কি হতে পারে, শিরোনাম হতে পারে। তো শিরোনাম যেখানে ব্যবহার করবো সেখানে হেডিং ব্যবহার করতে পারি। এই যে হেডিংটা কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি, হেডিং, এখানে হেডার, হেডার ব্যবহার করতে পারি, হেডার ট্যাগের মধ্যে নিতে পারি, এটা নিয়ে লিখিয়ে দিতে পারি এটা। আর বাকি যেটা থাকবে বডি, সে তার মধ্যে দিয়ে দিলাম, নিচে দিলাম, হেডারের নিচে, এটা আমাদের বডি। এখানে বডি লিখতে, বডি নামের এই ট্যাগ এখানে ব্যবহার হবে না, কিন্তু এটা বডি আর কি। আর হেডার একটা ক্ষেত্রে হতে পারে, সেটা হচ্ছে কি, যেমন দেখা যাচ্ছে যে আমি প্রথম অংশ আছে একটা ওয়েবসাইটের, হ্যাঁ, প্রথম কোনো একটা অংশ আছে, ফার্স্ট অংশ, যার মধ্যে দেখা যাচ্ছে প্রথম যে অংশটা আমরা হেডার ব্যবহার করতে পারি। আর ফুটার কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি, মানে কপিরাইটের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, কন্ট্যাক্ট ইনফো, সাইট ম্যাপ, অর্থাৎ নিচের দিকে যখন খুব ব্যবহার করি, তাহলে এই জিনিসটা কপি করলাম, কপি করে তোমাদের বুঝিয়ে দিই। ধরো এখানে গিয়ে আমি পেস্ট করে দিলাম, কোনো একটা আর্টিকেলের নিচের একটা অংশ থাকতে পারে, সেক্ষেত্রে ফুটার ব্যবহার করতে পারি। যে কপিরাইট এন্ড ডিজাইন বাই, হ্যাঁ, এটা ফুটারে ব্যবহার করতে পারি। এখান থেকে আমি কেটে দিলাম, এটা এখান থেকে কেটে দিলাম, এগুলো সবই কেটে দিলাম। আমি এখানে ফুটার কি ব্যবহার করতে পারি, এখানে ব্যবহার করতে পারি, ধরো এখানে ব্যবহার করলাম পি, পি ব্যবহার করলাম। এখন এখানে রেখে দিলাম কপিরাইট এন্ড ডিজাইন, ওয়েবসাইট সবার নিচে থাকে, দেখো কপিরাইট, হ্যাঁ। আচ্ছা, এখানে তোমার এরকম থাকতে পারে সিওপিওয়াই, কপি, আচ্ছা এরকম আর কি, কপিতে এরকম দিলে একটা গোল চিহ্ন আসবে, কপিটা তোমাদের সামনে একটু শিখিয়ে দিব, এন্টিটি বলা হয়। কপিরাইট অ্যান্ড ডিজাইন বাই সোহেল, এটা দিয়ে দিলাম, ঠিক আছে, এরকম থাকলো। এখন হচ্ছে এই যে এখানে তোমার ব্যবহার করলাম, এটা কোথা থেকে হচ্ছে ফুটারে, আমরা এখানে ফুটার ব্যবহার করতে পারি, বা একটা কন্টেন্টের নিচে নিচের অংশ সমূহাতে কেন ফুটার ব্যবহার করতে পারি। আর যদি এখানে দেখি, এটা রান করে, রান ইয়ে করে আছে, রিলোড করব জাস্ট, এই দেখো চলে আসছে এখানে, ঠিক আছে। এটা আমাকে হেডারে আছে, এই যে ফুটার আছে, এটা ফুটার, কপিরাইটের চিহ্ন চলে এসেছে, দেখো এই চিহ্নের কারণে, এই যে লিখেছি না যে অ্যান্ড, তারপরে কপি, এটার কারণে এই চিহ্ন চলে আসছে, এন্টিটি বলা হয় থাকে, তোমাদের সামনে শিখিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা, এরপর ন্যাপটা কোন ক্ষেত্রে ব্যবহার করবে, ন্যাপ মানে হচ্ছে নেভিগেশন, তো যেখানে কি থাকবে, মেনু থাকবে কোনো কিছু, ঠিক আছে, তোমাদের শেখা দেবো সামনে দিকে, যে কোথায় তোমার মেনু ব্যবহার করতেছি, সেক্ষেত্রে সাধারণত ন্যাপ ব্যবহার করা হয়, হ্যাঁ। তোমার সিএসএস করার সময় সবচেয়ে ভালো বুঝবা এটা, প্রত্যেক ওয়েবসাইটে কি থাকে, ন্যাপ থাকে, নেভিগেশন, সেক্ষেত্রে এটা ব্যবহার করতে হয়, ন্যাপ, হ্যাঁ। আচ্ছা, এটা এখন রিলোড করি। এখানে যেমন এই যে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, জেকিউরি লেখা আছে, ঠিক আছে, এই একটা কিন্তু কি মেনু, কিন্তু ধর একটা ওয়েবসাইটে মেনুটা আছে এখানে, সেখানে HTML এ ক্লিক করলে HTML দেখা যাবে, CSS এ ক্লিক করলে CSS সম্পর্কিত তথ্যগুলো দেখা যাবে, জাভাস্ক্রিপ্টে ক্লিক জাভাস্ক্রিপ্ট এবং জেপিইতে ক্লিক করলে জেপিই তথ্যগুলো দেখা যাবে। তাহলে একটা মেনু কিন্তু এটা তালিকা। তাহলে এই ক্ষেত্রে আমি ন্যাপ ব্যবহার করি, এই যে ন্যাপ শুরু করলাম, ন্যাপ শেষ করলাম, ন্যাপের মধ্যে দিয়ে দিলাম, এটা এলো বিষয়। এই সিমেন্ট্রি কিন্তু জানতে হবে কোথায় কোনটা ব্যবহার করতে, অ্যাসাইডটা কোন ক্ষেত্রে ব্যবহার করতে হবে, অ্যাসাইডের সাইড বারের ক্ষেত্রে, অর্থাৎ একটা ওয়েবসাইটের দেখবে ডান দিকে বা বাম দিকে কি থাকে, সাইড বার থাকে, তাই না, এক্ষেত্রে সাধারণত অ্যাসাইড ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, ফিগার কোন ক্ষেত্রে, ফিগার এবং পিক ক্যাপশন ক্ষেত্রে ব্যবহার করবা। আচ্ছা, আমি একটু দেখি উদাহরণ দিয়ে এখানে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, এই বিষয়গুলো আমি কপি পেস্ট করছি, কারণ তোমাদের এখানে খালি বুঝতে হবে, হ্যাঁ, এদের হাতে সবগুলো কোড লিখছি না, জাস্ট বুঝলেই হবে এই এই ট্যাগগুলো আমরা কোথায় ব্যবহার করবো। এগুলো তো ভিন্ন ভিন্ন শেপ ট্যাগ। দেখো, ফিগার মানে হচ্ছে কি, আমি বুঝি, ফিগার মানে কিন্তু ছবি, পিকচার,
হ্যাঁ, তো আমরা এখানে দেখাচ্ছি ইমেজ ব্যবহার করলাম, একটা ইমেজ ব্যবহার করলাম, ইমেজ একটা দিলাম মনে করো। তো আমি এখানে মনে করো যে একটা ইমেজ নিয়ে আসি, আমি একটা ইমেজ দিয়ে দিই। আচ্ছা, আমার এদিকে একটা ইমেজ ছিল, টেবিল লিস্ট, ফাইল প্যাথ, টেক্সট ফরম্যাটিং, এই ইমেজ, এখানে ইমেজ আছে আমাদের। আচ্ছা, তো একটা বার্ড ইমেজ মনে করো, এটাই কপি করি, অ্যানিমেশন ইমেজ কপি করে এখানে নিয়ে গেলাম, আমাদের প্র্যাকটিস ফোল্ডারের মধ্যে দিয়ে দিলাম এটা। ঠিক আছে, এটা হচ্ছে ইমেজের কি নাম, এটা আমি কপি করলাম, নামটা কপি করে আমরা কোথায় দিব, এইখানে দিব, এটা দিয়ে দিলাম। ঠিক আছে, এটা অলরেডি যদি এই ইমেজটা না পাই তাহলে এই টেক্সটটা পাবে। হ্যাঁ, এখানে লিখে দিলাম বার্ড ইমেজ, কিছু লিখে দিলাম। আচ্ছা, এখন দেখো এটা হচ্ছে ইমেজ পাবে অটোমেটিক্যালি। ইমেজে কি থাকে, একটা নাম থাকে না ইমেজের, যে ইমেজের নামটা কি হবে, সেক্ষেত্রে আমরা ফিক ক্যাপশন ব্যবহার করতে পারি। তাহলে পুরোটা ফিগারের মধ্যে নিব ইমেজ দেওয়ার সময়, আর যেখানে দেখাচ্ছে যে ইমেজের নিচে ফিক ক্যাপশন নামে একটা অপশন নিব, মানে ফিগার ক্যাপশন, ইমেজের ফিগার নাম কি, এখানে বলতে পারি এখানে যে ফিগার নাম্বার 1, ইমেজ 1, ইমেজের নামটা কি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, যে অ্যানিমেট এ বার্ড ইমেজ লিখে দিলাম এটা। ঠিক আছে, রিলোড করে এখানে গিয়ে তাহলে দেখতে পাচ্ছি যে দেখো একটা বার্ডের ছবি দেখা যাচ্ছে এখানে, অ্যানিমেশন ছবি। হ্যাঁ, এবং এই দেখো ফিগার 1 অ্যানিমেট এ বার্ড ইমেজ, মানে এই ইমেজ সম্পর্কে কি আমরা বইয়ে লিখি না, কোনো একটা তোমার পরীক্ষার খাতায় বলে লেখ, কিন্তু চিত্র নাম্বার 1, চিত্র 1 বা ফিগার 1, ঠিক আছে, লেখো এরকম ভাবে, তাহলে এইভাবে উল্লেখ করতে পারি। হ্যাঁ, যেখানে দেখাচ্ছে যে অ্যানিমেট, এটা হচ্ছে যে ফিগারের মধ্যে নিলাম, এখানে ফিক ইমেজ দিলাম, এখানে ফিক ক্যাপশন দিলাম। ইমেজের সাথে ফিগার ব্যবহার করি, আর ইমেজের নাম দেওয়ার ক্ষেত্রে এই চিত্রটা কি সম্পর্কে সেটা ফিক ক্যাপশন ব্যবহার করি। এই হলো বিষয়, এটা দেখলাম। এই এরকম দেখাচ্ছে যে বাকি যে বিষয়গুলো আছে তোমাদের বলি, এখানে দেখতে পাচ্ছ বিশাল লিস্ট আছে এখানে। এই যে লিস্ট, এই দেখালাম তোমাদের। সময়ের ক্ষেত্রে টাইম ব্যবহার করা হয়, সামারির ক্ষেত্রে কোনো সামারি ব্যবহার করা হয়, সেকশন তো বললাম তোমাদের, ন্যাপ বললাম, মার্ক হচ্ছে ব্যবহার করা কোনো কিছু চিহ্নিত করার জন্য, এটার ডিটেলস দেখবো এই সময়। মেইন কোর্সের ক্ষেত্রে মেইন ব্যবহার করা হয়, হেডার তো বললাম, তারপরে ফুটার বললাম, ফিগার বললাম, ফিক ক্যাপশন বললাম। ঠিক আছে, ডিটেলসের ক্ষেত্রে কোনো কিছু ডিটেলস ব্যবহার করা হয়, অ্যাসাইড সাইড বারের ক্ষেত্রে আর্টিকেল কিন্তু সব বললাম আর কি। এই সবগুলো বলে সিমেন্টিক বলা হয়। ঠিক আছে, সিমেন্টিক এলিমেন্ট বলা হয় এগুলোকে, এখানে অর্থ বহন করে, এই সবগুলো একটা অর্থ বহন করে। আর্টিকেল কোন ক্ষেত্রে ব্যবহার করবো, অ্যাসাইড, ডিভিশন, ফিক ক্যাপশন, ফিগার, সবগুলো নির্দিষ্ট জায়গায় ব্যবহার করতে হবে এবং জানতে হবে কোথায় কোথায় এটা ব্যবহার করতে হয়। কিন্তু আমাদের এখন দেখো ডিপ, এটা কোনো নির্দিষ্ট জায়গা নেই, তুমি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবা, স্প্যান যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবে। ঠিক আছে, কিন্তু এগুলো তোমার নির্দিষ্ট জায়গায় ব্যবহার করতে হবে। যেমন একটা ফর্ম, শুধু ফর্মের ক্ষেত্রে ব্যবহার করতে পারবা, টেবিলের ক্ষেত্রে তোমার টেবিলটাকে ব্যবহার করতে পারবা। হ্যাঁ, এগুলো নির্দিষ্ট আছে, এগুলো সিমেন্টিক এলিমেন্টস বলা হয়। আর যেগুলো শুধু সব জায়গায় ব্যবহার করতে পারবা, কোনো নির্দিষ্ট জায়গা নেই, সেগুলো নন সিমেন্টিক এলিমেন্ট বলা হয়। ঠিক আছে, আচ্ছা, তোমরা জানতে পারলা কি কোনটা সিমেন্টিক এলিমেন্ট, কোনটা নন সিমেন্টিক এলিমেন্ট, এবং কোথায় এবং কিভাবে ব্যবহার করতে হয়। আচ্ছা, এরপরে HTML স্টাইল গাইড এন্ড কোডিং কনভেনশনস। আচ্ছা, এই বিষয়গুলো তোমাদের আলোচনা করতেছি, এগুলো তোমাদের পরবর্তী কাজে লাগবে যখন তোমরা শেষে শুরু করবে, হয়তো আমরা সামনের মাসে শেষে শুরু করতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে 25 তারিখ, আজকে হচ্ছে 25 তারিখ, তাহলে তোমরা এই মাসে ক্লাস পাচ্ছ একটা, দুইটা, আর দুইটা ক্লাস পাচ্ছ। ঠিক আছে, তোমাদের হয়তো সামনের মাসে আমরা শেষে শুরু করতে পারবো, প্রথম সপ্তাহের মধ্যে হয়তো HTML শেষ হয়ে যাবে, আমরা শেষে শুরু করতে পারবো। ঠিক আছে,
কারণ এইচটিএমএল বিষয়গুলো বেশি থাকে না, খুবই কম। সিএসএস একটু সময় লাগে, ঠিক আছে, কিন্তু সিএসএস শিখলে তো মোটামুটি দেখছো ওয়েব ডিজাইন শিখে যাবা। আমার কাছে 80% ওয়েব ডিজাইন শিখে গেছো। এইচটিএমএল শিখলা মোটামুটি, এরপর তুমি সিএসএস শিখলে এবং 80% তুমি ডিজাইন শিখে গেছো, ওয়েবসাইট ডিজাইন। তারপর তোমার দেখ টিউটোরিয়াল স্টেপ শিখলাম, jQuery জাভাস্ক্রিপ্ট, কিন্তু মেইন বিষয়টা তোমার হচ্ছে এইচটিএমএল আর সিএসএস, এটা মেইন বিষয় আর কি। তো একটু তোমাদের বলি যে এইচটিএমএল স্টাইল গাইডটা কি। এইচটিএমএল স্টাইল গাইডটা কি? এইচটিএমএল তুমি যখন লিখবা তখন এগুলো স্ট্যান্ডার্ড ফরম্যাটে হতে হবে। হ্যাঁ, লেখার ক্ষেত্রে কিছু রুলস বা নিয়ম ফলো করতে হবে, তাহলে কি হবে, এই কোডগুলো সুন্দর হবে। তোমাদের প্রথমে শুধু কোডিংগুলো লিখে গেছি, কিন্তু এই রুলসটা কিন্তু তোমাদের বলি নাই। হ্যাঁ, এই হলো বিষয়। আচ্ছা ডিয়ার স্টুডেন্টস, সেটা হচ্ছে যে কোডিং গাইড সম্পর্কে আলোচনা করেছিল। আচ্ছা, তোমার যে সিস্টেমগুলো ফলো করতে হবে কোডিং এর ক্ষেত্রে, হ্যাঁ, সেটা হচ্ছে স্টাইল গাইড এবং কনভার্সন। দেখো সবসময় সাধারণত এই এইচটিএমএল এর উপরে, এই টক টাইপ এইচটিএমএল এটা উল্লেখ করবা, এটা ঠিক আছে, এটা দ্বারা বুঝবা যে HTML5 নিয়ে আমরা কাজ করতেছি। হ্যাঁ, ব্রাউজার বুঝে ফেলবে এটা। আমি এখানে গিয়ে সবার উপরে গিয়ে এই যে এই জিনিসটা এখানে এখানে এই জিনিসটা হবে আর কি, অর্থাৎ এটা লিখে দিব, সরি, এটা দেওয়ার পরে এক্সক্লেমেটরি সাইন দেওয়ার পরে, হ্যাঁ, একে লিখে দিলাম ডক টাইপ, তারপর HTML। এর বড়াতে লিখতে পারো, ছোটাতে লিখতে পারো, ইচ্ছা, ঠিক আছে, বা তুমি এভাবে লিখতে পারো HTML। বুঝতে পারলে কি? এর লেখা ভালো আর কি, একটা কোডিং এর ক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড। আচ্ছা, ইউজ লোয়ার কেস এলিমেন্ট নেম, সবসময় তোমাকে ছোট হাতের ব্যবহার করতে হবে। হ্যাঁ, বড় হাতের ব্যবহার করতে পারো, মানে এইভাবে ব্যবহার করতে হবে। ধরো আমি এখানে ব্যবহার করতেছি বডি, একটু দেখাই তোমাদেরকে। আমি ব্যবহার করতেছি এখানে এই যে বডি, এটা সঠিক সিস্টেম। কেন সঠিক সিস্টেম? এটা হচ্ছে আমি এই যে এটা ছোট হাতের ব্যবহার করেছি, এই বডি ছোট হাতে লিখেছি, পিটা ছোট হাতে লিখেছি, পি ছোট লিখেছি, এটা হচ্ছে কি সঠিক সিস্টেম। হ্যাঁ, আর ভালো সিস্টেম না, এটা কাজ করবে ঠিক কিন্তু ভালো সিস্টেম না, রিকমেন্ডেড না। হ্যাঁ, সেটা হচ্ছে এইটা। তাহলে একই জিনিস লিখলাম, বড় হাতে লিখলাম, এই দেখো, যেখানে বডিটা বড় হাতে লিখে দিই, দেখো এখানে এখানে বডি ছোট ছোট হাতে লিখেছি, পি ছোট হাতে ছোট হাতে লিখেছি, বডি বড় হাতের, এই বডি বড় হাতের, পি বড় হাতের, এর কিন্তু পার্থক্য নাই কোনো। দেখো একই রেজাল্ট দেখাবে এখানে গিয়ে, যেটা আছে সেটা কি হবে, একই রকম রেজাল্ট দেখাবে এখানে। দেখো এই যে দিস ইজ প্যারাগ্রাফ, দিস প্যারাগ্রাফ, পার্থক্য আছে, পার্থক্য নাই, মানে এই লেখাটা ঠিক এভাবে শো করতেছে, বাট এটা সঠিক সিস্টেম। সবসময় ট্যাগগুলো কি হবে, ছোট হাতে লিখতে হবে, বুঝলা কি? বড় হাতে লেখাটা হচ্ছে ভালো সিস্টেম না, ব্যাড সিস্টেম, এলো বিষয়। আচ্ছা, তারপরে ক্লোজ অল HTML এলিমেন্ট। হ্যাঁ, ধরো আমি এখানে গিয়ে এখানে সেকশন শুরু করলাম, এটা গুড, এবং সেকশন শেষ করলাম, এটাই গুড, ঠিক আছে। এখানে দিলাম সেকশন শুরু, সেকশন শেষ, এটা সঠিক সিস্টেম। এখানে সেকশন শেষ করলাম, পি শুরু করলাম, পি শেষ করলাম, পি শুরু করলাম, পি শেষ করলাম। এখানে এই কাজটা করি, মনে করো ডাবল করলাম, কন্ট্রোল ডি চেপে, এখানে ধরো পি শুরু করেছি, ট্যাগ শুরু করেছি, শেষ করে না, তা কিন্তু কাজ করবে, এখানে কোনো ভুল দেখাবে না। আর তুমি শুরু করছো না পিটা, অটোমেটিক্যালি কাজ করবে। এটা সেভ করলাম, এটা সেভ করে তুমি কি রান রিলোড করি, তাহলে দেখো অটোমেটিক কাজ করতেছে। বা এখানে যদি অন্য কিছু দিই, দেখো এখানে H1 দিলাম, এখানে H1 শুরু করলাম কিন্তু শেষ করলাম না, এখানে H1 শুরু করলাম, শেষ করলাম না, তাহলে দেখো অটোমেটিক্যালি কি হবে, এখানে কাজ করার কথা। এই দেখো
এটা তো কাজ করতেছে, দিস প্যারাগ্রাফ দুটাই কাজ করতেছে এখানে। অর্থাৎ আমি এখানে এই শেষ না করলেও কাজ করবে, কিন্তু সঠিক সিস্টেমটা কি? সঠিক সিস্টেম হচ্ছে এখানে শেষ করতে হবে। এটা গুড প্র্যাকটিস, ঠিক আছে? আর শেষ না করা হচ্ছে ব্যাড প্র্যাকটিস। এই হলো বিষয়। এটা গেল। ইউজ লোয়ার কেস অ্যাট্রিবিউট নেমস। অ্যাট্রিবিউটের ক্ষেত্রে তোমার কি করতে হবে? সবসময় কি করতে হবে? ছোট হাতে লিখতে হবে। ধরো এখানে গিয়ে আমি দিলাম, এখানে এইটা দিলাম, আচ্ছা এখানে ধরো ইয়ে দিলাম, এখানে গিয়ে এটা দিলাম। এখানে দেখো যে এই স্টেপ যেটা আছে এটা ছোট হাতে দিতে হবে, ঠিক আছে? এখন যদি আমি ইয়ে করে দিই, মনে করো যে এটা কমিয়ে দিই, এই যে বড় হাতে দিই, এখানে গিয়ে বড় হাতে দিলাম, মনে করো HREF। এটা তো কাজ করবে, কাজ করবে এমনটা না কিন্তু, লিঙ্ক হিসেবে সবই কাজ করবে, কিন্তু এটা সঠিক সিস্টেম ব্যবহার করার, আর এটা হচ্ছে ভুল সিস্টেম। বুঝলা কি? এই হলো বিষয়। অ্যাক্টিভিটির ক্ষেত্রে ছোট হাতে ব্যবহার করতে হবে। আর আরেকটা বিষয়টা হচ্ছে যে, মনে করো যে এই যে কোটেশন যেটা আছে, হ্যাঁ, আমি তো কোটেশন ছাড়া ব্যবহার করতে পারি। এবার আমি এইভাবে যদি ব্যবহার করি যে HTTPS, হ্যাঁ, যে এভাবে দিলাম www.facebook.com, তবে তো এখানে কাজ করবে, ঠিক আছে লিঙ্কটা। সঠিক সিস্টেম হচ্ছে এখানে কোটেশন ব্যবহার করা। এখানে কোটেশন ব্যবহার করা সঠিক সিস্টেম। তুমি কোটেশন ছাড়া কিন্তু কাজ করবে, ঠিক আছে? কোটেশন ছাড়াও কাজ করবে, বাট সঠিক সিস্টেমটা কি? এই কোটেশন ব্যবহার করতে হবে তোমাকে। এই হলো বিষয়। আচ্ছা, আর অপরদিকে দেখা যাচ্ছে যেখানে ইমেজ যখন তুমি ব্যবহার করবে, ইমেজের ক্ষেত্রে উইড হাইট ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ, ফাঁকা না রেখে, ঠিক আছে? এটা আমি কপি করছি, এটা দেখিয়ে দিই। যখন তুমি একটা ইমেজ দিবা, এখানে দেখো এই ইমেজের ক্ষেত্রে কি দেওয়া আছে, স্টাইল লেখার দরকার নাই, ডিরেক্টলি উইড হাইট দিতে পারি। এটা স্টাইল লিখে দিতে পারি, এমনি দিতে পারি, এইভাবে উইড লিখলাম, উইড মনে করে দিলাম এখানে একটা ইমেজ 300, হাইট ফিজিক্যাল 300 ব্যবহার করলাম এখানে। মানে এখানে দেখা যাচ্ছে তোমার কি করতে হবে? উইড হাইট উল্লেখ করা এটা ভালো একটা বৈশিষ্ট্য, এবং ALT ব্যবহার করা, অর্থাৎ যদি কোনো কারণে ইমেজটা না পাই তাহলে এটা পাবে, ঠিক আছে? এবং সে ইমেজটা দেখাচ্ছে, এটা ব্যাড সিস্টেম। এটা যে তুমি ইমেজ লিখলা, ইমেজ এখানে লিঙ্ক দিয়ে দিলা, মানে শুধু ইমেজের উইড হাইট কিছু বললা না, ঠিক আছে? এবং অল্টারনেটিভ ট্যাগও দিলা না। এটা যে ইমেজ যদি না পাই কি পাবে, তাহলে কি থাকবে? তাহলে আমরা এখানে উইড এবং হাইট উল্লেখ করতে হবে, দৈর্ঘ্য প্রস্থ ইমেজের, এবং এইটা, এটা হচ্ছে ভালো, আর এটা হচ্ছে ব্যাড। এটা হচ্ছে ব্যাড সিস্টেম, এটা গুড, এটা হচ্ছে ব্যাড। আচ্ছা, স্পেসিং ইকুয়াল, অর্থাৎ এখানে যদি লিঙ্কের ক্ষেত্রে বলি, তোমাদের এখানে মনে করো লিঙ্ক করা আছে, এখানে এটা হচ্ছে গুড, এটা ব্যাড। অর্থাৎ এখানে কি তোমার স্পেস ব্যবহার করলাম না, এখানে স্পেস ব্যবহার করছে, এখানে স্পেস ব্যবহার করা যাবে না, সঙ্গে সঙ্গে এখানে লিখতে হবে রেল, লিখে পারবে তুমি, এখানে স্পেস স্পেস দিতে পারবো না এইভাবে, ঠিক আছে? এখানে স্পেস ব্যবহার করা যাবে না এইভাবে, স্পেস ব্যবহার না করে সাথে সাথে লিখতে হবে একবারে। এই বিষয়, এটা ব্যাড, এটা গুড, এই বিষয়। আচ্ছা, এরকম মোটামুটি আছে। আর HTML হেড এবং বডি দিতে হবে, উল্লেখ করতে হবে, ঠিক আছে? এখানে অনেক সময় এরকম হয় যে তোমার মনে করো এই যে HTML শুরু করেছি, HTML এখানে শেষ করেছি, এটা বডি, এই যে বডি শুরু হয়েছে, বডি শেষ হয়েছে, হ্যাঁ,
অনেক সময় আমাদের এরকম হয়েছে, আবার এখানে হেড শুরু হয়েছে, হেড শেষ। অনেক সময় হয় কি আমাদের এখানে কিছু থাকে না, এগুলো মনে করো কিছু থাকলো না, হ্যাঁ, হেড আর বডি কিছু থাকলো না এখানে, হেড বডি সব বাদ, ঠিক আছে, সব কিছু বাদ দিয়ে দিলাম, তাহলে কাজ করবো নাকি? অবশ্যই কাজ করবে। এখানে দেখো, এখানে কি রিলোড করলাম, তাহলে কি দেখায়, এই যে কাজ করছে, আগের মতো কিন্তু কাজ করতেছে, কিন্তু কি করা যাবে না, এখানে দেখাচ্ছে যে এটা উল্লেখ করতে হবে, এটা হ্যাঁ, কন্ট্রোল জেড সে ফেরত নিয়ে আসলাম আমি আবার, এই যে তাহলে হেড এবং বডির সব উল্লেখ করতে হবে, এই হেড শুরু মানে এইচটিএমএল শুরু করলে শেষ, হেড শুরু করলে শেষ, বডি শুরু করলে শেষ, এই বিভিন্ন অংশে ভাগ করে উল্লেখ করতে হবে এটা। আচ্ছা, অনেক সময় হেডের মধ্যে মেটাডাটা থাকে, ঠিক আছে, এরকম এগুলো দেওয়া আর কি ভালো, মেটাডাটা দেওয়া হচ্ছে ভালো। আচ্ছা, অর্থাৎ এখানে মেটার যে ট্যাগগুলো অনেক তোমাদের শিখিয়ে দেবে এটা, হ্যাঁ, মেটা ক্যারেক্টার সেট আছে, মেটা কন্টেন্ট আছে, মেটা কিওয়ার্ড আছে, হ্যাঁ, এরকম অনেকগুলো মেটা ট্যাগ আছে, যেগুলো হেডের ভিতরে দেওয়া ভালো। এগুলোর ব্যবহার কেন, কোনটা ব্যবহার করবো, কোন ক্ষেত্রে ব্যবহার করব, তোমাদের ওয়েবসাইট ডিজাইনের শুনলে দেখিয়ে দিই, ব্যবহার শিখিয়ে দেবো, ঠিক আছে, এগুলো দিয়ে দেওয়া ভালো আর কি। আর একটা হচ্ছে এমটি এলিমেন্ট। এমটি এলিমেন্ট মানে হচ্ছে, মনে করো আমি এখানে গিয়ে লিখলাম ব্রেক ট্যাগ, মনে করো ব্রেক ট্যাগ, এখানে ব্রেক ট্যাগ কিন্তু আমরা কি করতে পারি, এইভাবে লিখতে পারি ব্রেক ট্যাগ, অথবা এখানে আমি এইভাবে দিতে পারি, অর্থাৎ শেষ করে দিলাম এখানে স্লাইড দিয়ে, এর ভিতরে কিছু নেই, যেন আমরা এখানে কি করি, এখানে মনে করো শুরু করি এবং এই যে অ্যাঙ্কর ট্যাগ শুরু করে শেষ করেছি, এই জোন শুরু করেছি শেষ করেছি, তাই না, কিন্তু যেগুলো একটা সিঙ্গেল ট্যাগ সেক্ষেত্রে কি করবো আমরা, এখানে শুরু এখানে শেষ, এখানে আমরা এটাই ব্যবহার করতে পারি বা এইভাবে ব্যবহার করতে পারি, শুধু এই ব্যবহার করতে পারি, ঠিক আছে। আর আমরা এই সার ব্যবহার করি, করি না, এই সার ব্যবহার করি, তাহলে এই ক্ষেত্রে এইভাবে লিখতে পারি, অথবা শুধু আমরা এইভাবে লিখতে পারি, এই স্যার এইভাবে লিখতে পারি, এতে সমস্যা নেই, হ্যাঁ, এখানে তাই বলছি, দেখো সিঙ্গেল ট্যাপ করে দেখলাম, নিচ দিকে আছে মনে হয়, আচ্ছা যাক, এটা তোদের শিখিয়ে দিলাম, আর না থাকলে সমস্যা নেই, এই হলো বিষয়, হচ্ছে বুঝতে পারলাম। আর হচ্ছে কমেন্টস করে করে কাজ করা, ঠিক আছে, তোমাদের শিখেছিলে কমেন্টস করে করে কাজ করবে হবে, এটা খুব গুড প্র্যাকটিস, ভালো প্র্যাকটিস। জাভাস্ক্রিপ্ট লেখার সময় কিন্তু তোমাদের শিখিয়ে দিব, জাভাস্ক্রিপ্টের মধ্যে জাভাস্ক্রিপ্ট লিখতে হবে, হ্যাঁ, আর কমেন্ট করে করে কাজ করতে হয়। কমেন্ট মানে হচ্ছে এখানে দেখো, ধর আমি এখানে গিয়ে লিখতেছি এখানে সেকশন, আমি এখানে একটা কমেন্ট করলাম, কিভাবে এখানে গিয়ে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে এখানে সেমিকোলন দিলাম, তারপরে এরকম দিলাম, ঠিক আছে, তারপর লিখলাম দিস ইজ ফর দ্য মানে সেকশন এসি সেকশন পার্ট, এগুলো লিখলাম, ঠিক আছে, এটা আবার শেষ করতে হবে কিন্তু এইভাবে, তাহলে এখান থেকে এই কমেন্টটা কি সহজে বোঝা যাবে, সেকশনের একটা অংশ। একই আমি দেখাচ্ছি, বলতে পারি এইভাবে, মানে সবুজ কালারের কারণে আলাদা কালার বোঝা যাবে, এখানে আর্টিকেল যেমন আছে দেখো, তাহলে এখানে বললাম দিস ইজ ফর দ্য আর্টিকেল পার্ট, আর্টিকেল পার্ট, ঠিক আছে, এবার লিখে দিলাম। এবার কমেন্টস করে করে কাজ করলে সবার জন্য বুঝতে সুবিধা হয়, এই বিষয়। এরপর আছে এইচটিএমএল এন্টিটিস, হ্যাঁ, এইচটিএমএল এন্টিটিসটা কিন্তু একটু বুঝিয়ে দিই, যাতে বিভিন্ন সাইন ব্যবহার করতে হয়, বিভিন্ন সাইনগুলো ব্যবহার করতে হয়, যেমন এই যে লেস দেন সাইন, গ্রেটার দেন সাইন, অ্যান্ড সাইন, এই নিজ কপিরাইট কিছু দেখালাম,
কপিরাইট সাইন, রেজিস্ট্রেশন, এই সাইনগুলো কীভাবে পাবো? এই যে চিহ্নগুলো দ্বারা পাবো আমার। এন্টিটি নেম দেখো লেখা আছে এখানে, একে এন্টিটি বলা হয়ে থাকে। মনে করি আমি এখানে কিছু আগে তোমাকে দেখালাম যে আমাদের এখানে একটা কপিরাইট সাইন ব্যবহার করছি আমরা। দেখো এই যে কপিরাইট অ্যান্ড ডিজাইন, এই যে চিহ্নটা আসছে, এই যে সি এর মধ্যে মানে একটা বৃত্তের মধ্যে সি, এটা কীভাবে আসছে? ঠিক আছে, আমি কিন্তু লিখেছি এখানে, দেখো কি লিখেছি, বৃত্তের মধ্যে সি এর জন্য এই যে দেখো কপিরাইট দেওয়ার পর এই চিহ্ন লিখছে, এইটা এটা প্রচুর ব্যবহার করা হয় কপিরাইট এখানে। হ্যাঁ, তো এই যে অ্যান্ড কপি এই সেমিকোলন, দেখো এই যে কপিরাইটের ক্ষেত্রে এই দেখো অ্যান্ড চিহ্ন, অ্যান্ড চিহ্ন, এই যে কপি লেখা তারপরে সেমিকোলন দিলে কেমন আসবে? তাহলে এরকম চিহ্ন চলে আসবে। এরকম চিহ্ন চাই বৃত্তের মধ্যে, আর তাহলে কি করতে হবে? এই যে এই লিখতে হবে অ্যান্ড রেজ সেমিকোলন। ঠিক আছে, দেখিয়ে দিই আমরা এখানে, তাহলে এটাকে আমি ডাবল করলাম, কন্ট্রোল ডি চেপে। ঠিক আছে, আমি লিখলাম রেজিস্টার্ড, রেজিস্টার্ড লিখলাম, রেজিস্টার্ড লিখলাম, আর এখানে লিখলাম, এখানে লিখে দিই, তাহলে এখানে কি হবে? অ্যান্ড হবে, অ্যান্ড রেজ লিখে সেমিকোলন দিতে হবে। ঠিক আছে, রেজিস্টার্ড বাই সোহেল লিখে দিলাম। ঠিক আছে, কারণ আমি রিলোড করলে কি হবে? রিলোড করলাম, তাহলে এখানে গিয়ে এই যে দেখো চলে আসছে রেজিস্টার্ড বাই সোহেল, এখানে আর চিহ্নটা চলে আসছে, এই যে আর এখানে সি, এই চিহ্নগুলো কি বলা হয়? এন্টিটি বলা হয়। ঠিক আছে, এই চিহ্নগুলো এন্টিটি, তুমি যে কোনো চিহ্ন চাও, ইউএসইউ অনেক সময় টাকা পয়সা ব্যবহার করতে হয়, এগুলো ব্যবহার করলে হবে। এর সংখ্যা, এটা এর সংখ্যার মাধ্যমে, এটা সংখ্যার মাধ্যমে, আর এটা হচ্ছে যে এই মানে টেক্সটের মাধ্যমে, তো লেখা আছে এখানে এন্টিটি নেম আর এন্টিটি নাম্বার, তুমি এইভাবে দিতে পারো। আর এটা কি স্পেস বোঝাবে, তুমি কোনো সময় স্পেস দিতে চাইলে সেখানে এই চিহ্ন ব্যবহার করে অটোমেটিক স্পেস নেবে। হ্যাঁ, এইভাবে লিখলে লেস দেন পাবে, এর লিখলে গ্রেটার দেন পাবে, এভাবে অ্যাম্পারসেন্ট পাবে, এই যে এএমপি লিখলে এই চিহ্ন চলে অটোমেটিক চলে আসবে। হ্যাঁ, তুমি এভাবে দিবা চলে আসবে, বা সংখ্যা দিলেও চলে আসবে। এরকম চিহ্নগুলোর জন্য সাধারণত এটা ব্যবহার করা হয়ে থাকে। হ্যাঁ, এটাকে এন্টিটি বলো। তুমি এটা ছাড়া প্রচুর এন্টিটি, তুমি খালি গুগলে সার্চ করতে হবে, কি লিখে সার্চ করবা? সে নাম লিখে, হ্যাঁ, এই যে এটার এন্টিটিটা কি, এন্টিটি লিখে সার্চ করবা, তাহলে অটোমেটিক্যালি এই যে কয়েকটা লিস্ট এখানে দেওয়া আছে, এর বাইরে প্রচুর লিস্ট আছে, সেগুলো পেয়ে যাবা। একে এন্টিটি বলা হয়, যেখানে দেখতে পাচ্ছ। আর কিন্তু ইমোজিস দেখাই, ঠিক আছে, এটা দেখে তোমাদের ক্লাস শেষ করে দেবো। আর হয়তো সর্বোচ্চ 5 মিনিট ক্লাস হবে, বা 3 থেকে 4 মিনিট ক্লাস হবে। দেখো ইমোজিসটা কি, তোমাদেরকে দেখালে বুঝতে পারবা। ইমোজিস এরকম যে, তো এই জিনিসটা উল্লেখ করতে হবে ভিডিওর মধ্যে। ঠিক আছে, ইউটিউব এইটা উল্লেখ করতে হয়। তো আমি এই জিনিসটা ইমেজে কি আছে একটু দেখাই তোমাদের, কপি করলাম এটা, সবাই লাস্টের দিকে যাই, এখানে আসলাম, এটা ইয়ে করলাম। ঠিক আছে, এক কাজ করি, এখান থেকে কপিরাইট, এইটা সিরিয়াল আলোচনা করতেছি। ঠিক আছে, এটা নিজ দিকে, এটা উপর দিকে রাখি, রেখে দেখেন, এটা হচ্ছে আমরা এই ডিগ্রিতে আলোচনা করলাম। আর এটা হচ্ছে যে দেখো এই যে চিহ্নগুলো দিয়েছি, এটা কি আসে দেখি আমরা। হ্যাঁ, সব লাস্টে দেখে দেখি, এই যে এখন এ বি সি চিহ্ন চলে আসছে, মানে এই যে এটা মানে এ, এটা রেখে এ চিহ্ন চলে আসছে, এটার মধ্যে বি আসছে, এটার মাধ্যমে সি আসছে। ঠিক আছে, তাহলে আমরা অন্য কিছু চিহ্ন দেখি আরো। ইমোজিস লিখে সার্চ করলে কোড চলে, ইমোজি কোড লিখে সার্চ করবা। ঠিক আছে, চলে আসবে। তাহলে এটা দেখি কি চিহ্ন, এটা আমরা দেখি একটু। ঠিক আছে, যখন ইমোজি ব্যবহার করতে হয় তোমার ওয়েবসাইটে ডিরেক্টলি, হ্যাঁ, অটোমেটিক্যালি চলে আসবে। এটা একটা ইমোজির সিম্বল বা সাইন। হ্যাঁ, বুঝতেছি, এটা প্রবলেম করতেছে আজকে। হ্যাঁ, শেষ করে দেবো তোমাদের, আর কয়েক মিনিট। দেখো এই দেখো হাসতেছে একটা চিহ্ন চলে আসছে, তাই না? এখানে তুমি ধরো, এই যে দেখো দেখাচ্ছে এখানে, বুঝতে পারলা?
আচ্ছা, ইউটিউবে ভিডিও দেখে নিবা, ঠিক আছে, তাহলে বুঝতে পারবা। আচ্ছা, এই সিনেমাটা দেখে এটা কি কি ইমোজি আছে এটা? আচ্ছা, দিয়ে দিলাম। এই দেখো, এই বিভিন্ন ইমোজিগুলো দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে, যে এই ইমোজি আসছে, এই যে হাসতেছে, হ্যাঁ, এই যে এই ইমোজি বলা হচ্ছে এর সাইনগুলোকে, যেগুলো কার মাধ্যমে আসছে, আমরা এর মাধ্যমে দেখো, এই চিহ্ন দেওয়ার কারণে এইটা আসছে, তারপরেরটা এইটা, তারপরেরটা এটা। কোথায় পাবো তুমি? এই লিস্টগুলো আছে, গুগলে সার্চ করলেই যে কোনো স্মাইল ইমোজি কোড লিখে সার্চ করলা, এইভাবে গুগলে গিয়ে গুগলে চলে গেলা, ঠিক আছে, কি তুমি সার্চ করে দিলা যে স্মাইল ইমোজি কোড, এখানে লিখলা যে স্মাইল ইমোজি ইমোজি, হ্যাঁ, কোড লিখলা, এইচটিএমএল করে যে মাই স্মাইল এইচটিএমএল কোড, এখানে লিখে সার্চ করলা, তাই দেখে চলে আসছে, দেখো এই যে কোড চলে আসছে, স্মাইলিং ফেস, এই যে এই কোডটা দিলে স্মাইলিং ফেস চলে আসবে। আচ্ছা, স্মাইলিং ফেস মানে কোনটা কি অর্থ বোঝায় সব সহ চলে দেখতে চলে আসছে, এই যে বুঝতে পারলে কি, এর সার্চ করলে চলে আসবে, এন্ট্রি লিখলেও আসবে, ইমেজ লিখলেও চলে আসবে। এইভাবে খুব সহজে তুমি যে কোনো ইমেজ ব্যবহার করতে চাইলে এভাবে কোডগুলো সার্চ করে এটা ব্যবহার করবে। আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম পুরো ক্লাসে, সেটা হচ্ছে শিখলাম আমরা হচ্ছে যে এইচটিএমএল লেআউট, এইচটিএমএল সিমেন্টিক এলিমেন্টস, এইচটিএমএল স্টাইল অ্যান্ড কোডিং গাইড, এইচটিএমএল এন্টিটিস এবং এইচটিএমএল ইমেজেস। তো জাস্ট এগুলো আগে বোঝার চেষ্টা করো বাসায়, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা হয়তো অনেকে ক্লাসে অনেক কিছু কথা হয়তো বুঝতে পারো না, অনেক নেটের সমস্যা, তোমাদের পুরো ক্লাসটা আমি রেকর্ড করেছি, ইউটিউবে দিয়ে দিব, ওখানে সাউন্ড ক্লিয়ার হয়ে স্পষ্ট বুঝতে পারবে, ঠিক আছে। তো সবাই ইউটিউবে দেখে নিও। আজকে তোমাদের ক্লাসে পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।